আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। বিচার অবশ্যই 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই রাজাকারের বাচ্চারা, তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবো না। তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালি দিয়েছে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা। আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন? যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। ও যে আপনারা লয়ে গেল জেলখানায়, ভারতের এজেন্ট, সন্ত্রাসী। আপনি কত বড় যে সন্ত্রাসী, দেখেই তো আমার ভয় লাগতেছে। আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিনিউরিটি, আমি দেখতেছি আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে। আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর পাশে এসে গায়ে হাত দিতেছে, প্রফেসর কার্জনকে মারতে চাইতেছে, আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি। আমি সব দেখতেছি, এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না। কেন কইতে পারতেছি না? এই কারণে কইতে পারতেছি না, এই দেশে মানুষ আছে কিনা, লোক সংখ্যা আছে, মানুষ আছে কিনা আমার সন্দেহ। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের সঙ্গে শুরুতেই 3 মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার, এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয়, বাংলাদেশে আলোচনার বিষয় নয়, মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে। একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনার যে বিচারের রায়টি হলো ট্রাইব্যুনালের মাধ্যমে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দেখেন, আমার ভাগ্যটাই এমন, পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই, বাংলাদেশে তো নয়, তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে, এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে, সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, আমি যদি এই রায়টা সম্পর্কে কোনো কথা না বলি, তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকব। কারণ আমি জানি এই রায়ের ভবিষ্যৎ কি। ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয়। আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন, এবং যেদিন এই বিচারালয়টা, স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয়, গঠন করা হয়, সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র 71-এর রাজাকার আল বদর আল শামস দালাল, স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে 1973 সনে এবং পরবর্তী সময় শেখ হাসিনার 8 সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য
নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল। সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো, কে জানে কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল 1971 সনের 16ই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই 93,000 পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবে, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, এই 7টা নাম, এদেরও বিচার হবে। এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে, বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবীকে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, টিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে আলবদররা হত্যা করেছে, তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল। এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে, শেখ হাসিনা করে গিয়েছে, অনেককে মাফ করে দিয়েছে, শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল। এই কোর্টে আবার দেখা গেল 5ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার, তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না, এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান, এটা তো 1000 বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব, সেই গৌরবের অপমান। এই কোর্টে তো আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন, পরাজিত শক্তি যারা, তাদের বিচার হতে পারে না। এরাও অপরাধী, আর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী, এরা তো এক নয়। সেই কারণে আমি বলছিলাম যে এই কোর্টটাই আমি মানি না, এবং কোর্টটা সঠিক নয়, এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি, ইলিগেল। আর এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে, জনাব তাজুল ইসলাম সহ যারা আছে, তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল, আলবদর, রাজাকার, আল শামস, দালাল, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম। এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার, তিনি পরের মাসে তিনি কনের পিসি, পরের যিনি মা, কনেরও তিনি মা। এই বিয়েটা লিগেল বিয়ে না, এটা ইলিগেল বিয়ে। এটা একদিন প্রশ্ন উঠবে। এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না। বিচার অবশ্যই 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই রাজাকারের বাচ্চারা, তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবো না, তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালি দিতে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা, আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ, কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না কেন, যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। এই কোর্টের আমার কথাটা শুনে 1 মিনিট, এই কোর্টটা সঠিক ছিল না, এবং এইটা আবার অ্যাপিলেট ডিভিশন সাপোর্ট করবে। আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে এই কোর্টের বিচার তো পরের ব্যাপার, কোর্টই তো সঠিক না। 1 2 হলো
আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে। আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে। আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে ধরে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে। তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো? আমি তো বলতেছি না বিচার করা যাবে না, বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই। আমি বলতেছি কোর্টটা ইলিগেল, কাজে ইলিগেল কোর্টে কোনো লিগেল বিচার হইতে পারবে না। এটা হলো আমার কথা। বিষয় হচ্ছে যে ইলিগাল বিচার, আপনি বলছেন যে যুদ্ধাপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার বিচারের জন্য নতুন কোন ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, তো এটা হচ্ছে আপনার বক্তব্য? হ্যাঁ। আচ্ছা, নতুন। এখন হাইকোর্ট ডিভিশনে কেউ আপিল করলে হাইকোর্ট এটিকে মানে এই ট্রাইব্যুনালের বিচার স্থগিত করতে পারে বা বাদ দিয়ে দিতে পারে। হাইকোর্ট বলতে অ্যাপিল ডিভিশন, সেই অ্যাপিলের কি কোনো সুযোগ আছে? কে করবে এই অ্যাপিলটা, কার পক্ষ থেকে করা হবে? না, নিয়ম হইল ফিউজিটিভ, যারা পলাতক লোকের কোনো আপিল নাই, বিচার পাওয়ার অধিকার নাই। কাজে শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আমার মনেও থাকে না ভাই, না আসাদুজ্জামান কামাল সাহ, এদের এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে, তাদের আপিল করার কোনো রাইট নেই। এমন কথাটা বুঝে আমি হাইকোর্টে এটা কোনো আপিল না, আপিল করতে হবে এপিলের ডিভিশনে, তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ। এটা একটা দীর্ঘ প্রসেস। যতই বলুক যে এটা একটা দীর্ঘ প্রসেস, একটা লোককে ফাঁসি 1-1.5 বছর 2 বছর লাগবে। কিন্তু আমি যতটুকু জানি 30 দিনের মধ্যে আসামি পক্ষ থেকে সশরীরে বা আত্মসমর্পণের মাধ্যমে যদি অ্যাপিল করা না হয়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায়ে পরিণত হয়, যদি আমার ভুল না হয়ে থাকে। হলো ফাঁসির আসামি তো এখানে নাই, আসামি রায়, চূড়ান্ত রায় হইলো, এতে কি হইলো? এতে কি শেখ হাসিনা বা কামাল সাহেবের ফাঁসি হয়ে যাবে? কারণ তারা তো হাতের ধরা ছোঁয়ার মধ্যে নাই। হ্যাঁ, যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনাব আবু তাহের, এই রাজাকারের সন্তানেরা যা বলে যে তাদের 50 লক্ষ সৈন্য আছে, 25 লক্ষ হইল অস্ত্রধারী, আর 25 লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্রধারী, আর 25 লক্ষ হইল গেরিলা। তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে, এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবে না। তাদের ভয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ান বাহিনী। সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা, তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আইসা ধরা দিবে না ফাঁসি নেওয়ার জন্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যে কোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে, সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে পারে, বিষয়টি এরকম? না, আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না। এইটাও রাজাকারের বাচ্চারা বলে। আমি নাকি বলছি যে হাসিনা আসলেই রায় থাকবে না, আমি এই কথা বলি না। আমি বলছি যে কোনো, ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয়, শেখ হাসিনা এসে যদি ফাঁসির রশ্মি গলায় নিয়েও সারেন্ডার করে, 6 বছর 3 বছর চলে যাক, তাতেও সে কন্ডোনেশন অফ ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে, কন্ডোনেশন অফ ডিলে। এবং এটা করতে হয়, ফাঁসির আসামি যদি 10 বছর পরেও ধরা পড়ে, তার এটা শুনতে হয় ডিলে কন্ডন করিয়া। এটা আমি প্রতিদিন বলবো না, প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি, কোনোটা খালাস করি, কোনোটা যাবজ্জীবন করি, কোনোটা বহাল থাকে। এটাই নিয়ম। ফাঁসি ধরেই আরেকবার 10 বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে, অত সোজা না তো ব্যাপারটা। এ হলো ব্যাপারটা। আমি সেই ফাঁসির কথায় যাব না। আমি বলছিলাম কোর্টটা সঠিক না, এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই, সেটা পরে আসবে, কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে। আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে, এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য, ওখানে নিয়ে আপনার কাগজ কলম দিল, আপনি লিখে দেন, তো হবে না, আপনি তো পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তো পরীক্ষা হবে না। এটা তো জিনিসটা এরকম, এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে। কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না, এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না। প্রথমে যদি রিট বেঞ্চে যায়, প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে। আর রিট বেঞ্চ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না, তাইলে বিচারে যাই দিয়ে থাকো, ফাঁসি টাসি গুলো সব বাদ হয়ে যাবে। এই কথা যে গরুরা বুঝতে পারে না, এরা ফজলুর রহমান সেটি তো অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি আপনি মৌলিক
জায়গায় মানে এটাকে নোটিশ করছেন যে এই ট্রাইব্যুনালই শেখ হাসিনার বিচারের জন্য যথোপযুক্ত নয়, যেহেতু এটা একটা আমি বলছি নির্দিষ্ট না, সারা বিষয়ের উপরে দুনিয়া এটা আমাদের বলতেছে, গঠিত হয়েছে। জাতিসংঘ আমি ধরে বলছে, নিলাম যে যে প্রক্রিয়া এদের যে বাবা জাতিসংঘ, জি আমাদের যে বাবা 15 বছরের বাবা মানবাধিকার সংস্থা, যারা সব সময় বিএনপি এবং আন্দোলন হুম, সমর্থন করে গেছে হাসিনার বিরুদ্ধে, জি এরা হলো এখন তাদের আমাদের ওই ফাঁসির এগেইনস্টে বিচারের এগেইনস্টে গেছে, যেটা বিচার ঠিক মতো ভাবে হয় নাই। দেখেন না সবকিছু কইলা আমাকে বকে কেন? অনেক কথা আমি আগে বলছি হুম, বলেই বকে শুনতে হবে আমাকে? হ্যাঁ, আমার দলের কাছে বিচার দেয় ফজলুর রহমান, তো হাসিনার বিচার না। আমি হাসিনার বিচার চাই না, এটা না। আমার দল যেটা স্টেটমেন্ট করছে ওই স্টেটমেন্টের আমি বিরোধী না, আমি তার পক্ষে। কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযোদ্ধা হিসাবে, এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে। দুই, আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিকভাবে গঠন করা হয়নি। দলের কর্মী হিসাবে তো আমি এর দলের বাইরে আর কি ধরনের এই বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে? যেমন ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ যে কথাগুলো বলছে যে এগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি, বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে, তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে, আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে, এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত ভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি। এই ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে। আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো যথাযথ? আমি এই প্রশ্নের উত্তরটা এই কারণে দিব না, আমি একটা দল করি, কিন্তু এক জি সময় এই প্রশ্নগুলো আসবে। জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে, না বুঝে তো তুলেন। জাতিসংঘ তো আর সলিমুদ্দিন না, সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহের না। জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে, বিচারটা সঠিক হয় নাই। যদি সঠিক না হয় তাকে কি করবে তারা? এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি থেকে হাসিনার বিচার চায় না। আরে এত বড় আর কিছু হারাম যারা আছে, আমি আপনাকে বলি বেজন মা বাস্টার্ড, ওই চালায় ইউটিউব চালায় আমার ভুল দিয়া, আমার ফলস আইডি দিয়া, এরা যে কি লেখে আমার নামে। আমি তো স্পষ্ট বলতেছি আমার কথাটা, আমি যা বলতেছি জাতিসংঘ তাই বলে, মানবাধিকার সংস্থা তাই বলে, এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোর্টটা সঠিক ছিল। এটা হলো আমার কথা। তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে? এটাই দরকার ছিল শেখ হাসিনার জন্য, খুব দ্রুত দরকার ছিল। যারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থানে জড়িত ছিল, সামনের সারিতে ছিলেন, তাদের তাদের যে দাবি পূরণের জন্য দ্রুত গতিতে এই বিচার। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি, অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে। আমি বলবো না, আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন, যারা জাস্টিস ছিলেন মাইলর্ড, বা এরা তখন স্যার, আর তো মাইলর্ড না, এটা ট্রাইব্যুনালের, তো তারা তো স্যার। স্যারদের পূর্ব ইতিহাসটা খুঁজে দেখেন, বাপদাদার ইতিহাসটা, এরা কারা কোন থেকে আসছে। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের 95%-এর পূর্বপুরুষ হইল আলবদর, রাজাকার, আল শামস এবং স্বাধীনতা বিরোধী, এবং এরা সবাই জামাত শিবির করছে। এই যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল, এবং শিবির যে গুলি করে ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রীর, ছাত্র ইউনিয়নের বা জাসদ ছাত্রলীগের ছেলেদেরকে মারছে, এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল, সে শিবিরের নেতা ছিল, এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী। আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না, এটা হলো সবটা প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির। এটা শিবির, এরাই এটা প্লেস করছে, এটা অপোজ করছে। দেখেন না ডিফেন্সের যে যিনি ছিলেন হাসিনার পক্ষে কি হাসা হাসা কইছে, আমি খুব কষ্ট পাইছি, হাসা হাসা কইতেছে যে তার ফাঁসি হওয়াতে আমি খুব কষ্ট। এগুলো মস্করা করা জাতির সাথে। কাজে এটা কি বিচার না বিচার এটা আমি এখন বলবো না, বললে অবুঝ মানুষ, এই দেশটা অবুঝের দেশ হয়ে গেছে। 66, 67, 68, 69, 70, 71 বাঙালি জাতির যে মেধা শক্তি ছিল, যে দেশপ্রেম ছিল, রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল, সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল, তার 100% পিছায় গেছে এই 60 বছর পরে বাঙালি জাতি। আমার খুব দুঃখ হয়, এটা আমার বাঙালি জাতি বলে আমি চিনতে পারি না। আমি চিনতে পারি না, এটা বাংলাদেশ বাঙালি জাতি। যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো।
বাংলা আজকে যা ভাবে সমস্ত ভারত এবং পৃথিবী তার একদিন পরে তা ভাবে। কিন্তু এখন বাংলায় এমন অবুঝ হয়ে গেছে, শুধু টাকা চাই, পয়সা চাই, সম্পদ চাই, লুট চাই, হত্যা চাই, খুন চাই, নারী দর্শন চাই, এ হয়ে গেছে। এবং এই দেশটা এখন অপরিচিত একটা দেশ ইউনূস সাহেবের আমলে। এই দেশে কোনো নেতৃত্ব নাই, এই দেশে কোনো ধরনের জীবনের নিশ্চয়তা নাই। বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে, এটা হলো কথা। এই হাসিনার আমলে এটা কইছি বলে আমাকে আমার এক বন্ধু, সাংঘাতিক আমার প্রিয় ব্যক্তি বন্ধু সাংবাদিক কইছে, আপনি এটা কইলেন হাসিনার আমলে তো এরকম হয়েছিল। হ্যাঁ, হাসিনার আমলে মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, শত শত মানুষ হত্যা হয়েছে, হাজার হাজার মানুষের নামে কেস হয়েছে। আমি নিজে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। ওই যে আপনি যে কাশিমপুর জেলে ছিলেন, আমি কাশিমপুর জেলে ছিলাম। এগুলো সব হয়েছে। ইলেকশন দেয় নাই, লুট হয়েছে, সবই হয়েছে। কিন্তু হাসিনার আমলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল, অনির্বাচিত নেতৃত্ব হইলেও ছিল। একটা জায়গাতে গিয়া বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে, আপনি আমাকে বাঁচান। এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। ইউনূস সাহেব সহ কেউ বাঁচাইতে পারবে না আপনাকে। যদি ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব, গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে 10-15টা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে, এই রাত্র 12টার সময় গিয়ে এই দরজা খুল, ফেলে ফেসিস্টের বাড়ি, দরজা খুললে স্বর্ণ নিব, টাকা নিব, কেউ কথা বলবে না, পুলিশ আসবে না, পছন্দ হইলে সুন্দরী মেয়েটাকে দৌড়ে লইয়া 3 দিন পরে আবার ফেরত দিব। এইটা হলো দেশ, এইটা হলো দেশ। এটা কইলেই ফজলুর রহমান এই দেশ কেন কইলো? আমরা তো চাই না ইউনূস সাহেব 15 মাস বা 15 বছর থাকা, আমরা তো চাই 2 মাসের মধ্যে ইউনূস সাহেব ইলেকশন দিয়ে যাক, তাই না? কেন সমস্ত বিদেশি যারা এই দেশের নাগরিক নয় তারা আমার দেশ চালায়? আলী রিয়াজ, কলিল, অমুক তমুক নাম কইতেও ঘৃণা লাগে। তো এরা কি বাংলাদেশে 2 পয়সার মানুষ না? এরা এসে আমার দেশের সংবিধান লেখে আর বলে যে 12 কোটি মানুষের ভোট যারা পাইবা তোমরা, তারা 270 দিন আমাদের কথা মতো কাজ করার লাগবে। আমি জানি না আল্লাহ কি রাখছে আমাদের কপালে। আমার শেষ করবো, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যেহেতু এই 5টি অভিযোগে এই মামলার রায়টি এসেছে এবং যার মধ্যে একটি অভিযোগ ছিল রংপুর আবু সাইদকে পুলিশ যেভাবে গুলি করেছে, সেই গুলির সুপ্রিয়র কমান্ডার হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যে অপরাধ, সেইখান থেকে তার ফাঁসি দেয়, আরো বেশ কিছু অভিযোগের ভিত্তিতে। আমার কথা হচ্ছে, এই মামলায় শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির বা মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু যে পুলিশেরা হত্যাকাণ্ড ঘটালেন সরাসরি, মানে যে নথিপত্র আনা হয়েছে, যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি তার ভিত্তিতে জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু আপনি সিনিয়র আইনজীবী, দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী, আবু সাইদকে যারা হত্যা করলো সরাসরি, তাদের বিষয়টি কেন আনা হলো না রায়ের মধ্যে? নাকি এখানে প্রয়োজন নেই বিষয়টা? আমি একটু আমার কিউরিওসিটি জায়গা থেকে জানতে চাচ্ছিলাম। আমি আপনাকে বলি, এখন যেটা চলছে, আমি এটার কথা উত্তর দিতে পারবো না, কারণ আমি একটা আমি যদি কোনো দিন উকিল হিসাবে দাঁড়াই, আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আপনার মনে যে চিন্তাটা আছে, আমার মনে যে আছে, সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বলবে, বুঝছেন? বলবে এই যে আবু সাইদে যে হাসিনা মারছে, এটা আমরা ফজলুর রহমান যুক্তি দিয়ে খণ্ডন করতে চাই। হ্যাঁ, সেই ফ্যাসিস্টের দালাল, ভারতের এজেন্ট। ওই যে আপনারা লয়ে গেল জেলখানায়, ভারতের এজেন্ট, সন্ত্রাসী। আপনি কত বড় যে সন্ত্রাসী, দেখেই তো আমার ভয় লাগতেছে। আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিনিয়র চান দেখতেছি, আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে। আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর পাশে এসে গায়ে হাত দিতেছে, প্রফেসর কার্জনকে মারতে চাইতেছে, আরেকজনকে গলায় টিপা দিয়ে ধরছে, মুক্তি। আমি সব দেখতেছি, এইকেও কোনো কিছু কইতে পারতেছি না। কেন কইতে পারতেছি না? এই কারণে কইতে পারতেছি না, এই দেশে মানুষ আছে কিনা, লোক সংখ্যা আছে, মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে। তারপরে এত কইছি আপনাদের সম্পর্কে, প্রত্যেকটা টক শোতে, আপনি টক শো গুলা শুনে দেখেন। এখন যদি আমি যদি এগুলা যুক্তি দিয়ে কইতে থাকি, তখন বলবো ফজলুর রহমান তো হাসিনার দালাল, ভারতের দালাল। আমি যুক্তি দিতে চাই না। আমি চাই 5ই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক, রিয়েল বিচারের মাধ্যমে, প্রকৃত বিচারের মাধ্যমে।
5ই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক, যে মারছে, যারা মারছে, যারা আদেশ দিচ্ছে তাদের ফাঁসি, আমার কোনো আপত্তি নাই। আমার কথা হইল সঠিক বিচারের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে হোক। আর তা না হইলে, ইউনূস সাহেবের কথা মনে হইলে আমার সব সময় মনে হয়, সুন্দরভাবে বলতে গেলে বলতে হয়, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। তার নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর তারে যখন আমি দেখি হাসি দেয়, একটা হাসি যখন দেয়, সে হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে, যেটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছে গানটা, খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে, সৃজন সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। উনি এই দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে, পুতুল সাজাচ্ছে, কিন্তু দে উইল কাম। ওই যে দস্তখত করে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দিছে গতকালকে, এইটার জবাব আল্লাহর রহমতে ইউনূস সাহেব বাচ্চা থাকুক তাকে দিতে হবে। এই যে আলী রিয়াজ ফালি রিয়াজরা, আমি বলি বাপের বেটা হইলে দেশ ছেড়ে যাইস না, থাইকেন, দেশ ছেড়ে যায় না বাপের বেটা হইলে। আমি কিন্তু যাব না, আমি ফাঁসি হইলেও যাব না, দেশটা শেষ হয়ে গেছে। রাইট, আমি অনেকখানি একমত আপনার সঙ্গে, অনেকখানি নয়, বলা যায় পুরোপুরি একমত আপনার অনুভূতির সঙ্গে। আপনার উত্তর প্রজন্ম হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার প্রতি সশ্রদ্ধ সালাম। ভালো থাকবেন আপনি। আমাদের মাঝে আপনার বেঁচে থাকাটা অনেক অনেক বেশি জরুরি, আরো দীর্ঘায়ু হওয়ার। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।